তাহলে এই জয়েন্ট ফ্যামিলিটাকে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে নেবার বিউটিটা কোথায়, এটা আমি ওকে বেশি জিজ্ঞেস করবো। কারণ শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি নিয়ে কমপ্লেন নেই এরকম খুব কম মানুষের থাকে, এবং ইভেন্চুয়ালি তাদের আমরা দেখেছি অনেকগুলো পয়েন্টস আছে। প্রথমে তো আমরা ছোটবেলায় ওইখানেই মানুষ হয়েছি, তো মোটামুটি সবাইকে জানি। তারপরে আরেকটা গেস প্লাস পয়েন্ট। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনের যে গলাটা শুনলেন, যে কথোপকথনটা শুনলেন, সেটা ঘোষ অ্যান্ড কোম্পানি থেকে নেওয়া। তো ঋতুপর্ণ ঘোষ উনি সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলি তাদের দুজনকে একসাথে ইন্টারভিউ করেছিলেন, সেখান থেকেই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখলেন এখানে, তো অবশ্যই প্রশ্নটা আপনারা শুনেই নিয়েছেন যে শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে টুকটাক ছোটোখাটো মনোমালিন্য বলুন বা যাই হোক, সেটাকে কি করে গ্রেসফুলি ডোনা গাঙ্গুলি হ্যান্ডেল করে, প্রশ্নটা কিন্তু এটাই ছিল। আর এটা ডোনা গাঙ্গুলিকেই করেছিলেন উনি, ঋতুপর্ণ ঘোষ, উনি সেটা মেনশন করে দিয়েছে যেটা তোর কাছ থেকে জানতে চাইবো। তো এটার উত্তরে জাস্ট একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কি প্রথমেই ডোনা গাঙ্গুলি বললেন যে আমি তো আসলে ছোটোবেলা থেকে একই জায়গায় আমরা মানুষ, আপনারা যারা বেহালার দিকে থাকেন বা জানেন কিনা আমি জানি না, দুজনের বাড়ি কিন্তু একদম পাশাপাশি। তো মেন রোড থেকে ঢুকলে আগে ডোনাদের বাড়ি পড়বে, তারপর দাদার বাড়ি, ঠিক আছে? তো দাদার বাড়িটা মোটামুটি এখন অনেকেই চেনেন, ওখানকার পুজো দেখতে অনেকেই যান, সে সময় বাড়িটা নিশ্চয়ই দেখেছেন। তো ঠিক পাশের বাড়িটাই কিন্তু রায়, যে সেই বাড়িটাই হচ্ছে ডোনাদের বাড়ি। তো সেখানে মানে পাশাপাশি আমি তো ওদের সবাইকেই চিনতাম, সেজন্য আমার কোনো অসুবিধা হয়নি, মনে হয়নি যে অন্য কোথাও থেকে হঠাৎ করে এসে পড়েছি। তো যাই হোক, এটা একটা পয়েন্ট। তো সেই পয়েন্টটা আমাদের এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তার ক্ষেত্রে এটা খাটে না। কারণ সে লাভ ম্যারেজ করেনি, সে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল। যদিও একটা ভিডিও এসছিল, তাতে বলা হয়েছিল যে তোমরাই বিচার করো এটাকে লাভ ম্যারেজ বলবে না অ্যারেঞ্জ ম্যারেজ বলবে। তো যদি অ্যারেঞ্জ ম্যারেজ বলি, তারপরে গিয়েও কিছু এমন এমন জিনিস ঘটনা ঘটেছিল যাতে কিন্তু এটাকে লাভ ম্যারেজ বলাই যায়। কারণ এমন একটা বিশাল বড় মানে ঘটনা হয়েছিল, সেটাকে অলৌকিক ঘটনা আমরা বলতে পারি। এই বিবাহ বাজারে এটা অলৌকিক ঘটনা যে সম্বন্ধ বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে বউ, যে বাড়ির বউ হয়ে আসবে, সে বিয়ের আগেই পাঁচটা দিন এসে কাটিয়ে গেছে। তো পাঁচটা দিন কিন্তু কম কথা নয়, 5 ঘন্টাও কেউ সুযোগ পায় না বিয়ের আগে শ্বশুরবাড়িতে আসার। একদম বিয়ে করে তারপর আসে, তারপর দেখে, তার আগে ছবিতে দেখে, লোকের মুখে শোনে। যুগ এখন এগিয়েছে, তো সেই যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছুই করছি। সেক্ষেত্রে অনেকেই হয়তো হতে পারে যে শ্বশুরবাড়িতে এলো, একবার দেখলো, অনেকে আছে হয়তো বলবেন যে হ্যাঁ আমরা অ্যালাউ করেছিলাম, এসে দেখে গেছে। যদি মেয়ের বাড়িতে গিয়ে ছেলেরা দেখে আসতে পারে যে তাদের ঘর দোর কীরকম, তারা কীরকম মানুষ, এটা তো আন্দাজ করার জন্যই দেখে, তাই না? মেয়ের হাতের কাজ, সে কত গুণী, কত নিপুণ, এই সমস্ত কিছু দেখার যদি ছেলেরা করতে পারে, তাহলে মেয়েরা কেন করতে পারবে না? হ্যাঁ, এরকম ঘটনাও আজকাল হচ্ছে, কিন্তু সবচেয়ে রেয়ার ঘটনা হচ্ছে যে এরকমভাবে 5টা দিন কেউ বিয়ের আগে শ্বশুরবাড়িতে কাটিয়ে গেছে। এটা কিন্তু বিরলতম ঘটনা। আমার মনে হয় না এখানে আমরা যারা আছি আমাদের কারোর ফ্যামিলিতে কোথাও আমরা কানে অন্তত শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে। তাহলে চিন্তা করে দেখুন যে এটাতে এই যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমরাই বলো। তো আমি যতদূর জানি লাভ অ্যাট ফার্স্ট সাইটও তো হতে পারে, মানুষের তো এক দেখাতেই ভালোবাসা হয়ে যায়, তবেই না এই টার্মটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ওর একটুও ভালোবাসা হয়নি, তো সে ভালোবাসাটা আম জাম কাঁঠাল গাছের প্রতি হলেও তো হয়েছে, তাই না? কারণ ওই নিজে পরবর্তীকালে বলেছিল যে আমার বাবা এত আম জাম কাঁঠাল গাছ এইসব দেখে আমার মেয়ে সারাক্ষণ ফল মূল খেয়ে থাকবে, এসব দেখেই তাদের পছন্দ করে বিয়ে দিয়েছে। আর ও নিশ্চয়ই পছন্দ করে তবেই বিয়ে করেছে। তো এটাকে কিন্তু হাফ লাভ ম্যারেজ বলাই যায়, হাফ অ্যারেঞ্জ হাফ লাভ বলাই যায়। তো সেক্ষেত্রে ও তো বিয়ের আগের থেকেই কিছুটা অংশ তো দেখেছিল, যেমন এটা জানতো যে ওর সাথে যার বিয়ে হচ্ছে তার দিদি এত দূরেই থাকে যে তার এই সংসারে কোনো রকম কোনো ইন্টারফারেন্স নেই, কোনো কিছু নেই। সে অনেক দূরে আসে, সে হয়তো আসবে, বিয়েতে আসবে, আনন্দ ফুর্তি করবে, আবার সে চলে যাবে। কারণ সে একজন সেলিব্রিটি, সে ভীষণ ভাইরাল, সে একটা ভীষণ চেনা পরিচিত মুখ, এগুলো তো নিশ্চয়ই জেনেছিল। কারণ জানতে তো হবেই, কারণ যে নিজেই নিজের মুখটা ভাইরাল করার চেষ্টা করেছিল টিকটকের মাধ্যমে, তো সে ততদিনে এইটুকু তো জেনেই গেছে যে যার সাথে বিয়ে হচ্ছে
তার বাড়িতেই একজন বিশাল বড় মহান ইউটিউবার রয়েছে। তো এগুলো তো সব জেনেছিল। তো সেখানে শ্বশুরবাড়ি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত এরকম তো নয়, এরকম তো একেবারেই নয়। তো যাই হোক, এই যে ইন্টারভিউটা আমি চাইবো আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ডোনা গাঙ্গুলি তারপর উত্তর দিয়েছিল যে আমার বিয়ের পর একটা অন্যরকম, সেটা আপনারা ওখানে শুনবেন। কিন্তু তারপর যখন মেয়ে হয়ে গেল তখন কি হয়েছিল সেটা একটু আপনারা শুনুন। সানা হয়ে যাওয়ার পরে তখন মা শাশুড়ির যা দরকার হয়, মানে বুঝতে পেরেছি, দ্যাটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাড়িতে রেখে বাইরে ঘোরা শুরু আর কি। তো দেখলেন এখানে ডোনা গাঙ্গুলি নিজের মুখে বললেন যে হ্যাঁ, যখন মেয়ে ছিল না আলাদা ব্যাপার, যখন মেয়ে হলো তখন কিন্তু শাশুড়ি আর মা এদের দুজনকে ছাড়া আমি ভাবতেই পারিনি। কারণ তাকে বাচ্চাকে রেখে আমাকে কোথাও যেতে হতো। কারণ আমরা সবাই জানি যে ডোনা গাঙ্গুলি একজন সাধারণ শুধু হাউসওয়াইফ কিন্তু নন, উনি নিজেই উনি ওডিসি ডান্সার। উনি নিজে স্বনামধন্য। হতে পারে উনি সৌরভ গাঙ্গুলির স্ত্রী, কিন্তু ওনার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। উনি ডোনা গাঙ্গুলি, উনি আমাদের দেশের যত ওডিসি ডান্সার আছেন প্রথম সারিতে যদি নাম নিতে হয় তাহলে অবশ্যই ডোনা গাঙ্গুলির নাম নিতে হবে। তো সেক্ষেত্রে দেশে বিদেশে ওনার এক একটা শো, সেই শো করতে ওনাকে দেশ বিদেশ যেতে হয়, ভিন রাজ্যেও পাড়ি দিতে হয়। স্কুল আছে, ডান্সিং স্কুল আছে, তো সেই স্কুলের জন্য ওনাকে সময় দিতে হয়। তাহলে বাচ্চাকে নিয়ে এই ক্যারিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, পার্সিউ করা কিন্তু সম্ভবই হতো না যদি শাশুড়ি মা আর নিজের মা তারা থাকতেন। তাহলে সেখানে দেখুন সৌরভ গাঙ্গুলি পাশ থেকে কিন্তু ফুট কেটে দিয়েছে, বাচ্চা ছেড়ে তুমি ঘুরতে পারতে না, তাই তো? একা থাকলে বাচ্চা ছেড়ে ঘুরতে পারতে না। তাহলে চিন্তা করে দেখুন, এই যে ওরা সেলিব্রিটি, ওদের লাইফটাও কিন্তু আমাদের থেকে অনেক আলাদা। কিন্তু তাও আমরা যেহেতু মানুষ, আমরা সংসারের মধ্যে আবদ্ধ এক ধরনের মানুষ, সেক্ষেত্রে আমাদের কিন্তু মিল থাকবেই। তো সেক্ষেত্রে এখানে চিন্তা করে দেখুন, যাদের কথা আমি বলছি, এই সন্দীপ আর টিনের কথা, ওর টিনের মাকে আজ পর্যন্ত বাচ্চার জন্য, মানে তার মেয়ের ছেলের জন্য কিছু করতে দেখেছেন? এই যে একটা বাচ্চা দেখতে দেখতে 3.5 বছর বয়স হয়ে গেল, 3.5 বছর বয়স, 3 বছরই ধরলাম, 3+ বয়স হয়ে গেল, ওর মা বলতে পারবে যে 3.5 দিনের জন্য হলেও তাকে কিছু করেছে বা রেখেছে? ওই তো গেছিল যখন নাটক করতে গেছিল, একবেলার জন্যও রাখতে পারিনি, মাকে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে। তাহলে বুঝতে পারছেন এই বাচ্চাটি যে সম্পূর্ণ শিলা দেবীর কাছেই মানুষ, আমরা বারবার করেই বলি না? তো এই যে টিনও এই স্বাধীনতা পেয়েছে, তাই জন্য ও এই শুধুমাত্র ডেইলি ব্লগিং নয়, তার ছাড়া যে আলাদা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে ওকে বেরোতে হতো, সে রেস্টুরেন্ট বলুন, সে কোনো মেকআপ আর্টিস্টের কাছে যাওয়া বলুন, সে সমস্ত কিছু, যাই হোক, কোনো কোলাপ করতে যাওয়া হোক, কোনো মানে বড় ইউটিউবারের বাড়িতে যাওয়া হোক, যেটুকু করতে হতো ও কিন্তু করতে পারতো। আর শুধু ওর শাশুড়ি নয়, ওর শ্বশুরমশাই ওকে যেভাবে মানে সাপোর্ট করেছে, এটা বলার মানে বাইরে। আমরা যারা প্রথম থেকে দেখছি তারা কিন্তু জানি, তাই তো? কিন্তু সে সমস্ত কিছু এখন ভুলে গেছে। তো যাই হোক, এই কথাটার পরে আপনারা যাবেন, গিয়ে শুনবেন যে এই কথাটা যখন আলোচনা হচ্ছিল তখন খুদ ঋতুপর্ণ সেনগুপ্ত কি বলেছেন। আমি ছোট্ট একটু অংশ আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন, তারপর আসছি। তো দেখলেন এখানে ঋতুপর্ণ সেনগুপ্তর মতো একজন মানুষ, যিনি কিনা এত ওনার স্বাধীন চেতা চিন্তাধারা, ওনার মানসিকতা এত উন্নত আর এত মানে যার দূরদৃষ্টি, সেও কিন্তু বলছে, সে একটা মানে প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, শ্বশুরবাড়িতে তো ছোটোখাটো জিনিসগুলো হাসি মুখেই গ্রেসফুলি যদি মানিয়ে নিতে পারি, তবেই আমাদের বৈবাহিক জীবনের সার্থকতা, তাই তো? তাহলে চিন্তা করে দেখুন, যদি সত্যি এই মেন্টালিটিটা মানে খুবই ব্রুটাল মেন্টালিটি হতো, তাহলে তো উনি বলতেন যে না, তুমি ডোনা গাঙ্গুলি, তুমি কেন অ্যাডজাস্ট করবে? তোমার নিজস্ব নাম আছে, তোমার পয়সা আছে, তুমি কেন অ্যাডজাস্ট করবে? কোনো অ্যাডজাস্টের মানে দরকার নেই, তো কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। যদি সেরকম মনে হবে বেরিয়ে চলে আসবে, তাহলে তো উনি এই মেন্টালিটিটাকে প্রমোট করতেন। বাট না, উনি এটাই বোঝালেন যে জীবনের আনন্দ কিসের, জীবনের ছোট ছোট যে আনন্দগুলো, জীবনের ছোট ছোট যে সার্থকতাটা ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে। তো সেটা যারা বুঝতে পারে তারা হ্যাপিলি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো
তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলির লাইফস্টাইলটা এত সুন্দর আমার লাগে কি বলবো। তো এই যে ইন্টারভিউটাতে আপনারা গিয়ে দেখবেন সৌরভ গাঙ্গুলির সিম্পলিসিটি আমার মানে ভীষণ ভীষণ ভালো লাগে। যেহেতু আমি নিজে বেহালায় আমার জন্ম, আমি জানি। তো অবশ্যই আমরা যতদিনে বড় হয়েছি ততদিনে উনি অনেক নাম করে গেছেন। তো আমরা তো সেরকমভাবে ওনার ছোটোবেলাটা তো দেখিনি, আমাদের থেকে তো অনেক বয়সে বড়, কিন্তু শুনেছি যে এই ডগলাস গ্রাউন্ড বলে ওখানে সামনেই, যেখানে আর 5টা সাধারণ ঘরের ছেলেমেয়েরা খেলে, সেখানেই উনি খেলে বড় হয়েছেন। তো উনি হতে পারেন ওনার অনেক পয়সা, ওনার পৈতৃক সম্পত্তি অনেক বেশি, কিন্তু উনি বড় হয়েছেন কিন্তু আর 5টা যারা মাঠে খেলে, যাদের এমনি সাধারণ ঘর, সেসব ছেলেদের সাথেই কিন্তু পাড়ার মধ্যে খেলে মানুষ হয়েছে। তারপর ওনার স্কুল তো অন্যরকম ছিল, আলাদা ব্যাপার। তো যাই হোক, সেখানে দেখবেন। তো যাই হোক, ঋতুপর্ণ ঘোষ একটুখানি কিন্তু বলেছেন যে যতই যাই হোক শ্বশুর বাড়ির, যেহেতু ডোনা গাঙ্গুলি বলে যে শ্বশুর বাড়ির একটু মানে খারাপ দিক, তো সেখানে সৌরভ গাঙ্গুলি কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ। বাজে কোয়ালিটিজ আছে, দেয়ার ইজ লট অফ গুড কোয়ালিটিজ অলসো। আর গুড কোয়ালিটিস গুলোকে একটু ভালো করে মেনে নিলে সবকিছুর মধ্যে বাজে কোয়ালিটি কিসে নেই? রান্না করতে হয় না, লোক আছে রান্না করার, দোকান ও গল্প দিয়ে কি লাভ, দোকান পাট করতে হয় না, লোক আছে করে দেয়। যখন ইচ্ছে হলো সানাকে রেখে বেরিয়ে গেলে প্রবলেমটা কোথায়? নাহলে একা থাকলে সব করতে হবে। খারাপ দিক মানে শ্বশুরবাড়ির খারাপ দিক বলতে কি? তোমাকে রান্না করতে হয় না, তোমাকে বাজার হাট করতে যেতে হয় না। যখন মা আর আমার মায়ের কাছে বা তোমার মায়ের কাছে বাচ্চাকে রেখে তুমি যখন তখন স্বাধীনভাবে বেরিয়ে যেতে পারো। আর কি চাই? তাহলে চিন্তা করে দেখুন যে এই যে কোয়ালিটিসগুলো, এই সমস্ত কিছু তো টিনও তার পরিবারে পেয়েছে। রান্না করার ঝামেলা নিতে হয় না, কারণ সেটা স্বেচ্ছায় শিলাদেবী নিজে করেন। এটা বলবেন না যে শ্বশুর মেয়ে মানে বৌমাকে করতে দিত না, উনি কিন্তু ছেলেও যখন শখ করে করতে চায় উনি করতে দেন না, কারণ ওনার ভালো লাগে রান্না করতে। ওনার ভালো লাগে যে আমি নিজে হাতে রান্না করবো, সবাইকে খাওয়াবো, তোরা আরামসে খা। তো এটা না কিছু মানুষের মানে এই জিনিসটা তাদের মধ্যে থাকে, যেমন তারা মনে করে যে কিচেনটা আমার জায়গা, এটাই এখানটা সম্পূর্ণটা আমার মধ্যে আছে, এটা আমার রাজত্ব। যেমন কিনা দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, টিনের ঠাকুমা উনিও কিন্তু বাইরে এত বছর রান্নাই করতেন, আর সেটা উনি রান্নাঘরটাই ওনার জগৎ ছিল, উনি নিজের মতো করে করতেন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, উনি যখন রান্না করেন এখানে এসেও, তখনও দেখবেন সেই রান্নার মধ্যে কিন্তু সেই পরিপাটি ব্যাপারটা উনি আনার চেষ্টা করেন। উনি তো চাইলে যা হোক, আরে দুটো খেতে হবে, যা হোক একটা কিছু রান্না করে দিই, যেটা কিনা আমরা অমাবস্যার মধ্যে দেখি। কিন্তু ও টিনের ঠাকুমাকে দেখবেন, তো ঠাম্মিকে দেখবেন, ঠাম্মি যখন রান্না করে কীরকম যত্ন সহকারে রান্না করেন, তো তখন উনি তেমনি এই শিলাদেবীও কিন্তু নিজের যত্ন, নিজের রান্নাঘরের প্রতি ভীষণ যত্নশীল। যদিও আমরা দেখেছি যে টিন মাঝে মাঝে শখ করে কোনো আইটেম শিখলো, মনে হলো যে এই আইটেমটা রেস্টুরেন্ট স্টাইল আইটেম, সেটা আমি করি। তো সেক্ষেত্রেও কিন্তু দেখেছি শিলাদেবী নিজে ওকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, যতটা পেরেছে হেল্প করেছে। তো তাহলে চিন্তা করুন যে রান্না, এই যে সকালবেলা উঠে আমাদের প্রত্যেকটা কটা গৃহিণীর একটাই প্রবলেম, কি রান্না করব। এইটা ওকে কোনো দিনই চিন্তা করতে হয়নি, বাজার হাট সন্দীপ করেছে আর সন্দীপের বাবা করেছেন, তো সেটাও ওকে করতে হয়নি। আর বাচ্চা রেখে যেখানে সেখানে ও যখন তখন চলে গেছে। তাহলে চিন্তা করে দেখুন, যে 3টে পয়েন্ট গোনালো, সেই 3টে পয়েন্টই কিন্তু এর ক্ষেত্রেও খাটে, তাকেও কিন্তু এইগুলো করতে হয়নি। কিন্তু তাও ওর কি দরকার, যেটা ডোনা গাঙ্গুলির প্রয়োজন ছিল না, যেটা ওর দরকার, সেটা হচ্ছে এক্সট্রা জিনিস। দেখুন এখানে ডোনা গাঙ্গুলিও কিন্তু সারাক্ষণ তার বরকে কোলের মধ্যে বেঁধে রাখতে পারতো না, কারণ সে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সে যে সবসময় ওকে নিয়ে ঘুরতো এরকম কোনো ব্যাপার না। এমন অনেক দিন গেছে যে ওকে থাকতে হয়েছে, ওকে সেখানে মানে বরকে ছেড়ে থাকতে হয়েছে। তার মাঝখানে কোনোদিনও কি জন্মদিন পড়েনি, তার মাঝখানে কোনোদিনও কি অ্যানিভার্সারি পড়েছে। কিন্তু যেহেতু এটা তার কাজ, সে দেশের হয়ে খেলে, সেই জন্য তার ওয়াইফ হাসি মুখে সেটা মেনে নিয়েছে। তো সেই রকম চিন্তা করে দেখুন, টিনকে তো তার হাজব্যান্ডকে ছেড়ে এক মুহূর্তও থাকতে হতো না, তাই না? তো চাইলে পারতো না, কি পারতো, অনেক কিছুই পারতো, চাইলে সব কিছুই হয়। কিন্তু ওই যে আমরা সবাই এতদিনে বুঝে গেছি যে আসল কারণটা। কিন্তু যাই হোক, অনেক কথা এই বিষয়টা নিয়ে হলো। এবার চলে আসি যে টিনের ব্লগ দেখলাম, ঠিক আছে, সেখানে টাইটেলেই আজকে আবারও বাজিমাত করার
প্রচেষ্টা, আর তাতে হয়তো সফলও হয়েছে, যে অনেক শখ ছিল ছেলেকে নিজের মনের মতো করে সাজাবো। ঠিক আছে, তো আমি এখন এই বিষয়টা নিয়েই শুধু বলছি। তো সেখানে চিন্তা করে দেখুন বাচ্চাটির বয়স কত। বাচ্চাটির বয়স এই যে আমি গোনালাম 3.5 বছর প্রায়, তাই তো। তো আর ওর সাথে বাচ্চাটি নেই কবে থেকে, মানে কতদিন বাচ্চাটা মাকে ছেড়ে রয়েছে, ওই 9 মাস মতো, 9 মাস হয়েছে। তো তাহলে ও যখন ওখান থেকে বেরিয়ে এসেছিল তখন তো ওর প্রায় 3 বছর, কারণ ও বেরিয়ে এসছে অগস্ট মাসে আর কৃষাণুর জন্মদিন হচ্ছে অক্টোবর মাসে, তাহলে মাত্র 2-1 মাসের ডিফারেন্স। তো তার আগে পর্যন্ত ও বাচ্চাকে নিজের মতো করে সাজানোর কোনো সুযোগ পায়নি, এটা আমাদের মানতে হবে। চিন্তা করতে হবে, আজকে ওর অন্নপ্রাশন গেছে, তার মাঝখানে ওর 2 বার জন্মদিন গেছে, তার সত্ত্বেও ও বাচ্চাকে মানে নিজের পছন্দের একটা গিফট কিনে দিতে পারেনি, এটা আমাদের মানতে হবে। আমরা যখন প্রথম বেরিয়েছিল তখনও বলেছিল যে আমার অবস্থা ভিখারির মতো, তাও ভিখারির কাছে 2 টাকা থাকে, আমার কাছে 2 টাকাও ছিল না। পরবর্তীকালে নিজেই বলেছে যে আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ছিল। তাহলে চিন্তা করে দেখুন, এই যে 5 লক্ষ টাকা ওর কাছে ছিল, তো সেই 5 লক্ষ টাকা দিয়ে ও ছেলের জন্য কোনো রূপোর জিনিস উপহার কিনতে পারেনি। এই যে ধরুন এই যে যেটা আজকে আংটিটা কিনলো, এমনিতেও আংটির সাইজ যা দেখলাম সেটা কৃষাণুর হাতে ফিট হতে গিয়ে যে কত বছর লাগবে সে তো মানে দেখেই বোঝা যাচ্ছে, কারণ ওর কেড়ে আঙুলে ওই আংটিটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে, 5 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়ে তার সত্ত্বেও ও বাচ্চার জন্য একটা কিচ্ছু কিনতে পারলো না, এটা কি মেনে নেওয়া যায়? চিন্তা করে বলুন তো। মাঝখানে জন্মদিন পড়েছে, মুখে ভাত পড়েছে, তখন ও বাচ্চাকে কোনো একটা আংটি বা কিছু রূপোরই দিতে পারতো না। এটা যদি এখন বলে যে ওদের সন্দীপরা এটা পছন্দ করতো না, সেটা মানবো না, কারণ সন্দীপ নিজেই দেখিয়েছে গলার মধ্যে রূপোর চেন ছিলই কৃষাণুর, তার মধ্যে সন্দীপ নিজে পছন্দ করে কি সুন্দর একটা গদা, যেরকম ওই কি যেন বলে বজরঙ্গি ভাইজানের যে গদাটা ছিল, সেই গদার একটা লকেট আজকে সন্দীপ আর কি কৃষাণু গলায় ও পরিয়েছে। তো মানে তিনের বক্তব্য কি, যে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, মানে আমার 5 লক্ষ ব্যাংকে যেরকম থাকবে, আমার যা জমছে সব জমবে, অথচ আমার যখন ছেলেকে কিছু গিফট দিতে হবে তখনও আমি সেই সন্দীপের কাছে ও দেবে, তবে গিয়ে আমি কিনবো। এটাই তো বক্তব্য, এটা কোনো যুক্তি আছে? তাহলে 5 লক্ষ টাকা রইল কেন? ওর কাছে তো টাকা ছিল, সেই টাকা দিয়ে যদি ও বলতো যে আমি ছেলের জন্য একটা গিফট কিনবো, সন্দীপ তাতে আটকাতো? এটা কোনো রকম কোন গাধারা এটা বিশ্বাস করবে? তো যাই হোক, অনেকেই দেখছি যে বলছে যে ওই আংটিটা বৌদির জন্য কিনেছে। তো এমনিতেই খুব ভালো করে বুঝতে পারছি যে এখন লক্ষ্য করে দেখুন যে শপিংয়ের বহরটা কীরকম বেড়েছে, তার আর সমস্ত কিছু দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? বৌদিকে। তো এই বৌদি যে বাপের বাড়ি গেছে তাতে সে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, আর সন্দেহটা আমার মনেও রয়েছে যে এতদিন একটা নতুন বউ কখনোই গিয়ে বাপের বাড়িতে থাকতে পারে না। তো ওদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। আজকে দেখলাম অমাবস্যা হাত দেখা যাচ্ছে, মেরে হাতও মে ছালা পড় গে, কাম করতে করতে বৌরানি আপ তো চলে আও, মেরে হাত মে ছালা পড় গে। দেখাচ্ছে, দেখ আমার হাত তো কীরকম হয়েছে ওই যে রান্না করতে করতে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে চিন্তা করে দেখুন, রোজই শুধু দেখাচ্ছে যে এটা কেনা হচ্ছে, সেটা কেনা হচ্ছে, বৌদির জন্য শাড়ি কেনা হয়েছে, দেখালো যে এটা বৌদির জন্য কিনেছি। তো এই আংটিটা অনেকেই বলছে বৌদির জন্য কেনা, আর সেটা হতেই পারে। যখন নেল পলিশ কিনছিল তখন দেখাচ্ছিল একটা চুড়ি, দেখালো যে এই মা এই চুড়িটা দেখো বৌদির জন্য, বলে টাক করে কেটে দিল, মানে যে বৌদি যাতে এটা বোঝে যে তোমার জন্য এই চুড়ি কেনা হয়েছে, তাড়াতাড়ি এসো আসো। বৌদিকে ললিপপ দেখানো হচ্ছে। আজকে চিন্তা করে দেখুন, আমি ওই মেয়েটার কথা ভাববো যে প্রত্যেকটা বিষয়ে ওর যদি রাগ হয়েও থাকে, যদি এই সংসারের বিষয়ে রাগ হয়ে থাকে, অবাক হওয়ার তো কিছু নেই। প্রত্যেকটা বিষয়ে টিনের ইন্টারফিয়ারেন্স। টিন ওর বাবাকে বলছে মারো মারো মারো, রসগোল্লা নিয়ে বলেছে বলে যে আমাদের এখানকার রসগোল্লা অনেক ভালো, সেখানে বলছে এরকম রসগোল্লা খেয়েছিস হাগরে ফ্যামিলি, এরকম রসগোল্লা খেয়েছিস বলে মারো 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 বলছে। টাকিতে যেদিন ঘুরতে গেছে সেখানে ওর বরের সাথে কথা বলছে, তার মধ্যে টিন বলছে দে না কিছু একটা কিনে ওর মুখটা বন্ধ কর না, ওর মুখটা বন্ধ কর, তো ব্যাগর করছে, যা চাইছে কিনে দে না, দিয়ে মুখটা বন্ধ কর। কেন? ও তো গেছে ঘুরতে বরের সাথে, দুটো কথা বলবে। হ্যাঁ, মানে সেই যে মানে বিধবা পিসিগুলো থাকে না, দেখবেন অল্প বয়সে বিধবা হয়ে যে সংসারে এসে ঢোকে যে পিসিগুলো, টিনের অবস্থা একদম তাই।
দেখবেন প্রত্যেকটা, ওরা কাউকে যদি দেখে স্বামীর সোহাগ করতে, তাদের পুরো গায়ে চিরবির চিরবির করে। তো ও যে করছে এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স নয়, একদম 100%। কোনোটা মেন্টালি ফিজিক্যালি কি এখনো হয়তো করেনি, বা হয়তো অফ ক্যামেরা করেছে, সেই জন্যই সেই মেয়েটি আজকে চলে গেছে। আজকে তাকে আবারও জিনিসপত্র দেখিয়ে, লালসা দেখিয়ে আনছে, কারণ জানে মেয়েটি মানে দুস্থ ঘরের মেয়ে, সেরকম তার ছোটোবেলা থেকে কিছু পায়নি, তাই জন্য এইসব যদি দেখায় চলে আসবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তো, টিনের যেই দেখবেন নতুন কোনো সম্পর্ক ওর জীবনে আসে, তখনই ওর সাজের বহর কীরকম বেড়ে যায়। এই যে এখন নতুন শুনছি আমরা কিছু কথাবার্তা, তো সেই জন্য দেখছেন সাজের বহর। মাঝখানে কিন্তু নেল পলিশ কেনা বন্ধ হয়ে গেছিলো, মাঝখানে সমস্ত কিছু ছেড়ে গান্ডে পিন্ডে গিলে এইরকম হচ্ছিল। সেখান থেকে আবার চেষ্টা করছে রোগা হওয়ার, কিন্তু রোগা হওয়ার তো কোনো জায়গা নেই ভাই, কোনো জায়গা নেই। 10 টাকার গিলে এখন যদিও 10 টাকার না, এখন একটু দামি আর কি, একটু দামি আরসি মারসি গিলে রোগা হওয়া যায় না। তো সেক্ষেত্রে দিনের পর দিন এই টিন তার দাদার জীবনে শুধুমাত্র বিষ গুলছে। ওই যে বলে না, ঘোলে রাজাজি, ওটা চিনি না, ও বিষ গুলছে সম্পূর্ণভাবে। তো এই ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু এই পয়েন্টগুলোই আমি মনে করলাম যে এখন হাইলাইট করব, তাই জন্য। তো আমি 100% শিওর যে এই যেটা করলো না, এটা হচ্ছে থুরকুসা ইনভেস্টমেন্ট। বাচ্চার কথা বলে অনেক চেষ্টা করলো কাদার, কিন্তু আসলো না, কারণ ফিলিংসটা মন থেকে আসে। আমি এক মুহূর্তে যদি আমার যদি চিন্তা হয় না যে কৃষাণুকে কোনো সময় আমাকে ওখানে দেখতে হবে, ওই সাপ ওই সব এর মধ্যে যদি দেখতে হবে না, আমি এখনই দেখছেন আমার মানে মনে হচ্ছে জিভ জড়িয়ে আসছে, আর 2 মিনিট কথা বললে আমি কেঁদেও ফেলবো। যখনই আমি চিন্তা করব যে ওই টোটো কোম্পানি কোথায় নিয়ে ঘুরবে, কি করবে, বাচ্চাটা এরকম মানে ওই রকম একটা পরিবেশে থাকবে, কি শিক্ষা দেবে, কি মানে ওইসব চিন্তা করলেই আমার মানে হয়ে যায়। তো যাই হোক, বাচ্চার প্রসঙ্গ যখন উঠলোই, আজকে যেই বাচ্চাটাকে সারাক্ষণ মুখ দেখিয়ে যাকে নিয়ে ইনকাম করছে, সেই বাচ্চাটাকে নিয়ে আজকে দেখলাম বেরিয়েছে টোটো করে। বাচ্চাটা খালি গায়ে, একটা জামা পরেনি, কেন বলতে পারতো না যে গিয়ে জামা পরে আয়, নাহলে কিন্তু আমরা নিয়ে যাব না। কিন্তু ওরা জানে পরের ছেলে পরমানন্দ, আমাদের কি যায় আসে, আমরা তো শুধু ইউজ করছি। সেই বাচ্চাটা বৃষ্টি পড়ছে, ঠান্ডা জলের মধ্যে আবারও ভিজছে, অসুস্থ হয়ে যাবে, ওর কোনো দায় নেই তাতে, আর নাইটি পরে বেরোচ্ছে। ঠিকই আছে, কি মানে বলার কিচ্ছু বলার নেই। যে যেরকম তার স্ট্যান্ডার্ড যেরকম সেরকমই। একদিন কি আর মানে চায়না টাউনে গেলে আর অ্যাটমসফিয়ারের দিকে ওপরে তাকিয়ে থাকলে কি আর মানুষের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, নাকি মানুষের লেভেল চেঞ্জ হয়ে যায়? কিছুই হয় না, যেরকম সেরকমই। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু বলার আছে। পার্লার সেগুলো তো ছেড়েই দিলাম, বলছি পরবর্তীকালে অবশ্যই বলবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।